সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। গাড়ি রাস্তার পাশে পার্ক করে নিহান অনিমাকে বলল, চলুন আপনার জন্য বাসা খুঁজে বের করি। নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল, এত রাতে বাসা খুঁজে পাবেন আপনি? চেষ্টা করলে অবশ্যই পাবো, চেষ্টা করো তো দেখি পাওয়া যায় কিনা। নিহানের কথা শুনে অনিমা গাড়ি থেকে বের হলো বাসা খোঁজার উদ্দেশ্যে। কিছু রাস্তা হাঁটার পর অনিমা বলল, এখনো তো কোনো বাসাতে টুলেট দেখতে পাচ্ছি না। বাসা তো পাওয়া যায় মাসের শেষ দিকে, এইভাবে মাসের মাঝখানে বাসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। বলতে বলতেই সামনে একটা বিল্ডিংয়ে টুলেট দেখতে পেয়ে অনিমাকে হাত দিয়ে দেখিয়ে বলল, ও হচ্ছে দেখুন, বলতে না বলতেই বাসা পেয়ে গেছে, চলুন গিয়ে দেখি। বাসার গেটের সামনে নামলো। টুলেট থেকে ফোন নাম্বারটা মোবাইলে ডায়াল করার পর কিছুক্ষণ রিং হতেই এক ভদ্র মহিলা ফোন ধরলেন। নিহান সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, টুলেট যে বাসা ভাড়ার কথা বলা হয়েছে তা এখনও খালি আছে কিনা। ভদ্রমহিলা হ্যাঁ বলে নিহানকে উপরে আসতে বললেন। রুম দেখিয়ে কথাবার্তা বলে ফাইনাল করবেন। নিহান পকেটে ফোন রেখে অনিমাকে বলল, চলুন বাড়ির মালিকের সাথে দেখা করে রুমটা দেখে আসি। কিন্তু টুলেটে তো বলা আছে 4 রুম। 4 রুম নিয়ে আমি কি করব? আমার 1 রুম হলেই হবে। আগে দেখে আসি, আর এখন এমনি তো বাসা খুঁজে পাবেন না, এটা অনেক ভাগ্য করে পেয়েছে। সব দিক থেকে বিবেচনা করে অনিমা রাজি হলো। ভদ্রমহিলার কথা অনুযায়ী 3 তলায় গিয়ে বাসায় নক করতেই দরজা খুলে ভেতরে আসতে বললেন। নিহান আর অনিমা ভেতরে ঢুকতে সোফায় বসতে বলে নিজের সামনের একটা সিঙ্গেল সোফায় বসে দুজনের দিকে ভালো করে তাকিয়ে বলল, তা তোমরা তো মনে হয় হাজবেন্ড ওয়াইফ। মহিলার কথা শুনে অনিমা তড়িৎ গতিতে নিহানের দিকে তাকালো। ভদ্র মহিলা যে এ কথা বলবেন তা নিহানের ভাবনায় আসে নাই। অনিমা মানা করতেই যাবে, নিহান অনিমার হাতে হাত রেখে বাধা দিয়ে বলল, জি আমরা ম্যারিড। তোমরা কি শুধু থাকবে নাকি তোমাদের সাথে আরো কেউ? না না, শুধু আমরাই থাকবো। আচ্ছা, তোমরা ম্যারিড শুনে খুশি হলাম। আসলে ম্যারিড কাপল ছাড়া আমি ভাড়া দিই না, বুঝোই তো। জি। তাহলে চলো তোমাদের বাসাটা দেখিয়ে দিয়ে আসি। জি। তোমাদেরকে আমার পছন্দ হয়েছে, এখন বাসা তোমাদের পছন্দ হলেই হয়। বলতে বলতেই 4 তলায় বাসার সামনে এসে পড়লেন। চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে পুরো রুম দেখিয়ে বললেন, পছন্দ হয়েছে তোমাদের? বাসা ভাড়াটা যদি বলতেন। বাসা ভাড়ার ব্যাপারে চিন্তা করো না তো, পছন্দ হয়েছে কিনা তাই বলো। জি পছন্দ হয়েছে। তাহলে এখন বাসা ভাড়ার কথায় আসে। দেখো, তোমাদের তো বললামই তোমাদের আমার খুব পছন্দ হয়েছে, অনেক ভদ্র তোমরা, দেখি বোঝা যাচ্ছে। তোমাদের জন্য বাসা ভাড়া 18,000 টাকা, সাথে গ্যাস কারেন্ট বিল আলাদা। বাসা ভাড়ার দাম শুনে অনিমা চমকে বলল, ভাড়া তো অনেক, একটু কমানো যায় না? বাড়িওয়ালা মুখে থাকা পান চিবোতে চিবোতে বললেন, তাহলে 16,000 টাকাই দিও, আর কমাতে পারবো না বাপু। নিহান হেসে বলল, থ্যাংক ইউ, আমি বাসাটা ভাড়া নিতে চাচ্ছি, অ্যাডভান্স কত করতে হবে? আপনি 16,000 টাকায় বাসাটা ভাড়া নিলেন কেন? এত টাকা আমি... বাড়িওয়ালার সাথে কথা বলে অনিমাকে ঘরে বসিয়ে বাইরে গিয়েছিল। ফ্যান, চাদর, হাঁড়ি পাতিল আরও প্রয়োজনীয় বাজার করতে গিয়েছিল। খাটও কেনার ইচ্ছা ছিল, তবে সাথে ছাত্র তো আর খাট পাওয়া যাবে না, অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে। কেবল তোষক আর চাদরই কিনেছে। সব কিছু কিনে বাসায় ফিরে নিহান কেবল ফ্লোরে বসেছিল। বাড়িওয়ালাকে বলে দিয়েছে আজকেই উঠতে চাইছে। বাড়িওয়ালাও রাজি হয়েছে, যেহেতু ক্যাশে অ্যাডভান্স পেয়ে গিয়েছে। অনিমার কথা শুনে নিহান বলল, আর কি করা ছিল, কোথায় থাকতেন আপনি? আর সবচেয়ে বড় কথা, আমার উচিত হয়নি হুট করে কিছু না ভেবে নিয়ে আসাটা, কিন্তু ওই কথাগুলো শুনে আমি নিজেকে আটকাতেও পারিনি। লাস্টেরটুকু মনে মনেই বলল, আপনি যে বললেন আমরা ম্যারিড, আসলে তো আমরা তা না। মিথ্যা বললেন কেন? আমার ওই মহিলাকে প্রথম দেখে মনে হচ্ছিল উনি আমাদের সন্দেহ করছেন। কিছুক্ষণ পর কথা বলার মাঝে সন্দেহের চোখে তাকাচ্ছিলেন। আর কোনো বাড়িওয়ালাই চাইবে না তার বাসায় শুধু একজন মেয়ে থাকুক। অনেক সময় অনেক দুর্ঘটনা হয় না, তাই বলতে বাধ্য হয়েছে। দেখলেনই তো, এই বাসাটাই খুঁজতে কত কষ্ট করতে হয়েছে আমাদের। এই বাসা বাদ দিয়ে যদি আরেকটা খুঁজতে যেতাম, তাহলে যে বাসা পেতাম সেটারও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি এখানে থাকবেন নাকি? বাড়িওয়ালা যদি দেখে আপনি নেই তাহলে তো বুঝে ফেলবে। সমস্যা নেই,
বলে দিব অফিসের কাজে বাইরে গেছে। উনি তো আর জানেন না আমি ডাক্তার, আর জানলেও বলে দিব নাইট ডিউটির কাজ করি আমি। ব্যাস, এটা কোনো সমস্যা না। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ তো হয়ে গেল, খিদে পাইনি আপনার? না। মিথ্যা বলছেন কেন? খেয়েছেন সেই দুপুরের দিকে, এখন রাত 10টা বাজে, নিশ্চয়ই খিদে পেয়েছে। বলতে বলতেই পাশে থাকা ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করে অনিমার হাতে দিয়ে বলল খেয়ে নিতে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তাই বাইরে থেকে খাবার আনাটাকেই বেস্ট মনে করেছে নিহান। এত রাতে গিয়ে আবার রান্নার ঝামেলা না করাই ভালো। অনিমার সামনে খাবার নিয়ে বসে আছে প্রায় 10 মিনিট হলো, এখনও একটা দানাও মুখে তোলেনি সে। আসলে ভাবছে খাবারটা খাওয়া ঠিক হবে কিনা। হুট করেই তো একটা মানুষকে আর বিশ্বাস করা যায় না, যদি কিছু মিশিয়ে থাকে খাবারে। অনেকক্ষণ অনিমাকে বসে থাকতে দেখে নিহান অবাক হলো, ভ্রুকুচকে বলল, খাচ্ছে না কেন? কোনো সমস্যা? অনিমা আমতা আমতা করে বলল, আমি আপনাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যদি খাবারে কোনো ক্ষতিকারক জিনিস মেশাই, তাই তো? আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। নিহান আর কিছু না বলে অনিমার সামনে থেকে খাবারটা নিয়ে এক লোকমা মুখে নিয়ে খেয়ে প্লেটটা অনিমার কাছে আবার ফেরত দিয়ে বলল, এখন খেতে কোনো অসুবিধা আছে? অনিমা মাথা নাড়ালো, মনে মনে শান্ত হলো। আমি তাহলে যাচ্ছি, দরজা ভালো করে লক করবেন। আর এই যে মোবাইলটা রাখেন, আমার নাম্বার সেভ করা আছে, কোনো অসুবিধা হলে কল দিবেন, মনে থাকবে? কিন্তু মোবাইল? দরকারই দিচ্ছি এটা, কোনো অসুবিধা হলে আমি জানবো কি করে? যাই হোক, আসছে। বলে বাসা থেকে বেরিয়ে গেল। এত রাতে কোথায় যাচ্ছ তুমি? কয়েক সিঁড়ি পেরিয়েছে নিহান। কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখলো বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে? সিসি ক্যামেরায় দেখলাম বাইরে যাচ্ছ, কিসের কারণে? মানে বাসায় লবণ নেই, সেটা কিনতে যাচ্ছে। সামান্য লবণের জন্য বাইরে যাচ্ছ? আমার সাথে আসো। নিহান বাড়িওয়ালার পিছু পিছু গেল। কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ছোট কাঁচের বাটিতে লবণ এনে নিহানের হাতে দিয়ে বলল, বুঝলি, রাস্তাটা তেমন একটা ভালো না, ছিনতাইকারীর দল বসে থাকে, তাই রাতের বেলা না যাওয়ার চেষ্টা করবে। আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবা, আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। অনিমা তখনও খাচ্ছিল। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে মুখ ভর্তি খাবার নিয়ে সামনে তাকাতেই দেখলো নিহান মুখ কালো করে রুমে ঢুকেছে। মুখের খাবারটুকু শেষ করে বলল, ফিরে আসলেন যে? কোনো কিছু ফেলে চলে গিয়েছিলেন? না। তাহলে? নিহান পুরো ঘটনা খুলে বলতে অনিমা অবাক হয়ে বলল, তাহলে এখন এখন কি করবেন? এক কাজ করা যায়, আপনি এই রুমেই থাকুন, আমি পাশের রুমটায় থাকছি। কিন্তু পাশের রুম তো পুরাই খালি, খালি ফ্লোরে ঘুমাবেন কিভাবে? আমার অভ্যাস আছে, আমি গেলাম ঘুমাতে, আপনিও খাবার শেষ করে ঘুমিয়ে পড়ুন। নিহান পাশের রুমে ঢুকেই ফ্লোরে বসে পড়ল। বসতে না বসতেই পকেটে থাকা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। এত রাতে আবার কে ফোন করলো ভেবে পকেট থেকে মোবাইলটা বের করতেই ফোনের স্ক্রিনে মা নামটা ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কানের পাশে ধরতেই চিহ্নিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, বাসায় আসলি না যে? এত রাত হয়ে গেছে, কই তুই? নিহান ঠিক গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে না। যতবারই বলতে গেছে ততবারই মার কাছে ধরা খেয়েছে। এমন একটা মিথ্যা বলতে হবে যাতে করে মা না বোঝে। নিজেকে সামলিয়ে জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলল, একটু আগে রওনা হচ্ছিলাম বাসায় যাবার জন্য, কিন্তু একজন সিরিয়াস পেশেন্ট এসে গিয়েছে, এখন ওনার অপারেশনটা আমাকেই করতে হবে। রেডি হচ্ছে সবকিছু, আর কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে। কালকে একেবারে রাতে আসবো সব কাজ শেষ করে। ফোন করে জানতে হয় না, কত টেনশনে ছিলাম জানিস? সরি আম্মু, মনে ছিল না। যাই হোক, খেয়েছিস কিছু? কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেল, খেয়ে নিয়েছে, এখন রাখি, অপারেশনের টাইম হয়ে গেছে, পরে দেরি হয়ে যাবে। আচ্ছা। সাবধানে থাকিও। আর মেডিসিন নিয়েছো? আচ্ছা, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে একটা শ্বাস ফেললো। যাক, আম্মু কিছুই বোঝে নাই, বুঝলে যে কি হতো আল্লাহ জানে। পরক্ষণেই মোবাইলটা পাশে রেখে হাঁটু ভাঁজ করে বসলো। মিস অনিমা, আপনি কি জানেন আমি আপনার জন্য মিথ্যে বলেছি আমার কাছে? যে ছেলে বড় হবার পর একবারও মিথ্যে বলেনি, সে ছেলে তার মায়ের কাছে মিথ্যে বলেছে। সবচেয়ে বড় কথা, ধরাও পড়েনি। এত বড় অসত্য কাজটা সে সাধন করেছে, ভাবতে পারছেন? শুধুমাত্র আপনার জন্য। আপনি কবে আমায় বুঝবেন, কবে বুঝতে পারবেন আমি কিসের জন্য আপনার পাশে আছি, কিসের জন্য আপনাকে নিয়ে সারা দুনিয়ার সাথে লড়ছে?
ইভেন নিজের মা বাবার সাথেও। কবে একটু বুঝতে হবেন আপনি অনিমা? ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। অনিমাকে তো খুব করে বলে দিল ফ্লোরে ঘুমাবার অভ্যাস তার আছে, কিন্তু এখন সে কিভাবে ঘুমাবে? খালি ফ্লোরে কি ঘুমানো যায়? ও কোনোদিন ঘুমায়নি, তবুও একটু চেষ্টা করলো, দেখা যাক ঘুম আসলেও আসতে পারে ভেবে 5-10 মিনিট শুয়ে থাকার পরও ঘুম চোখে ধরা দিল না। বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। সকালে অনিমার ঘুম ভাঙল চোখে মুখে সূর্যের আলো পড়ায়। মোবাইলে টাইম চেক করতেই দেখলো 7টার কাছাকাছি বেজে গেছে। ভোরে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন 7টা বেজে যাবে টেরই পায়নি। অনিমা শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হাত মুখ ধুয়ে চুলটাকে হাত দিয়ে কোনো মতে খোপা করল। এখনও কিছুই তো রান্না হয়নি, অথচ বাবার বাসায় ফজরের নামাজ পড়েই রান্না বান্নার কাজ সারতে হতো। কি করে যে দেরি হয়ে গেল, উনি কি ভাববে? নিশ্চয়ই মনে করবে আমি ইচ্ছা করে এতক্ষণ ঘুমিয়েছি। দরজা ঠেলে বের হয়ে কিছু দূর এগিয়ে কিচেন রুমে যেতেই দেখলো নিহান কি যেন করছে। অনিমা কয়েক পা এগোতেই নিহান প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, উঠে পড়েছেন? আপনি আমায় ডাক দেননি কেন? তাহলে তো আমিই সব কিছু বানাতাম। ডাক দিতে চেয়েছিলাম, বাট মনে হলো কি দরকার, যেহেতু আমি রান্না করতে পারি তাই ডাক দিয়ে নে। নিহান কিচেন রুম থেকে একটা প্লেট একটু এগিয়ে এসে অনিমার হাতে দিয়ে বলল, খেয়ে নেন। বলে নিজের প্লেটটা নিয়ে ফ্লোরে বসে পড়ল। কিছুক্ষণ খাওয়ার পর সামনে তাকাতেই দেখলো অনিমা এখনো হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি যেন ভাবছে সে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। নিহান যে ওর দিকে তাকিয়ে আছে সেটা ওর টেরই পায়নি। নিহান শান্ত স্বরে বলল, মিস অনিমা, আপনি কি এখন আমার উপর বিশ্বাস করতে পারছেন না? নিহানের কথা শুনে চমকে নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান তাকিয়ে আছে। না না, এমন কোনো কিছুই নয়। তাহলে কি এত ভাবছেন? আর খাবার খাচ্ছেন না কেন? কোনো সমস্যা? না, এই তো খাচ্ছি। বলে বসে খাওয়া শুরু করলো। প্লেটের রুটি ছিঁড়তে গিয়ে দেখলো রুটির আকার মানচিত্রের মতো হয়েছে। অনিমা হালকা হাসলো রুটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে লোকটা অনেক চেষ্টা করেছে গোল করার, কিন্তু সে গোল করায় ব্যর্থ হয়ে যেভাবে হয়েছে সেভাবেই টেলে নিয়েছে। নিহান অনিমার দিকেই তাকিয়েছিল খাবার খেয়ে অনিমার মুখের রিয়াকশন দেখার জন্য। পর মুহূর্তে রুটির দিকে তাকিয়ে হাসতে দেখে নিচেও হেসে ফেলল। টানা 7 বার বেলেছে সে রুটিটাকে, কিন্তু প্রত্যেকবারই বেলার সময় এক এক শেপ হয়, গোল হয় না। তবুও হাত দিয়ে যথাসম্ভব পেরেছে গোল করেছে। আমার বানানো রুটি দেখে যদি আপনার মুখে হাসি ফোটে, তাহলে আপনার জন্য আমি এভাবে হাজারো বাজে আকৃতির রুটি প্রতিদিন বানাতে পারি। নিজের চিন্তায় নিজেরই হাসি পেল নিহানের। কি এক বাজে চিন্তা। খাওয়া দাওয়া শেষ করে প্লেট কিচেনে রেখে আবার ফিরে এসে বলল, মিস অনিমা, দুপুরের খাবার কিচেনে রাখা আছে, খেতে পেলে খেয়ে নেবেন। আর আধোয়া প্লেটগুলো ভুলেও ধুতে যাবেন না, আমি এসে পরিষ্কার করব। আর কোনো প্রয়োজন হলে আমাকে কল করবেন। আপনার মোবাইলে সেভ করা আছে আমার নাম্বার। খাবার খারাপ হলেও কষ্ট করে খেয়ে নেবেন। এর আগে রান্না করিনি আমি, তাই জানিও না খাবার ভালো হয়েছে নাকি খারাপ। তবে খাওয়ার উপযুক্ত যে হয়েছে সেটা আমি বলতে পারি। আস্তে আস্তে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। সাবধানে থাকবেন, দরজা ভালো করে লক করবেন, ঠিক আছে? লোকটা যে এত কথা বলতে পারে তা অনিমা ভাবেনি। সব সময় যতবারই দেখা হয়েছে ততবারই 2-1টা ছাড়া তেমন কথা বলেনি। অনিমা মাথা নাড়ালো। আসছি তাহলে, বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নিহানের যাবার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। ও একা 16,000 টাকা ভাড়া বাসায় থাকছে। এভাবে অন্যের উপর নির্ভর করে কতদিন চলবে? না, কিছু একটা করতে হবে। এভাবে অন্যের উপর বসে পায়ের উপর পা তুলে তো আর খাওয়া যায় না। কিন্তু এখন সে করবেটা কি? এমন তো না যে ও চাকরি আছে, কে ওকে চাকরি দেবে এমন একটা সময়? আগে যে অফিসে কাজ করতো সে অফিসে যাবে কি? কিন্তু সে তো নিজেই সোহানের কথায় চাকরিটা ছেড়ে দিয়েছিল। এখন গেলেই কি ওরা ওকে মেনে নেবে? এভাবেও তো সারাদিন বসে থাকা যায় না। সোহান অনিমাদের বাড়ির সোফায় বসে আছে।
অনিমার মা এক গ্লাস শরবত এনে টেবিলের উপর রাখলো। এমনিতেই যা গরম পড়েছে, ঠান্ডা শরবত দেখে সে নিজেকে সামলাতে পারল না। এক ঢোকে পুরো গ্লাস খালি করে টেবিলের উপর খালি গ্লাসটা রেখে বলল, আমাকে ডেকেছিলেন কেন? আমি যা বলার অনিমাকে বলে দিয়েছি। সে কি আপনাদের বলেনি কিছু? হ্যাঁ বলেছ। তাহলে আমার তো মূল্যবান টাইম নষ্ট করার মানে কি? আপনি জানেন আমি আজাইরে বসে থাকি না, কত কাজ থাকে আমার। আমি সেই কাজ ফেলে এখানে এসেছি। শান্ত হও বাবা, এত অল্পতে রেগে গেলে হয় নাকি? শোনো, তোমাকে যে কথা বলতে ডেকেছি সেটা তোমার এবং আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য ডেকেছেন সেটা যদি বলতেন তাহলে অনেক উপকার হতো। তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। অনিমার মার অনেক রাগ হলো সোহানের উপর। ইচ্ছে করছে সোহানের গালে দুইটা থাপ্পড় দিয়ে কড়া কয়েকটা কথা শোনাতে। একে তো অনিমার সাথে চিট করেছে, তার উপর এখন বড় বড় গলায় কথা বলছে, ধমক দিচ্ছে। মনে হচ্ছে যেন দোষটা ও করে নাই, অনিমা করছে। কিন্তু এমন একটা সময় নিজেকে রাখতে দিলে হবে না, ঠান্ডা রাখতে হবে মাথা। ঠান্ডা রাখলে তো ওরই লাভ, মেয়ের বিয়ে ডাক্তারের সাথে হবে, এর থেকে বড় লাভ কি আর আছে? না, রেগে গেলে হবে না ভেবে নিজেকে দমিয়ে নিলেন। একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটিয়ে বললেন, অনিমা যে প্রেগনেন্ট তা কি তুমি জানো? সোহান প্রথমে অবাক হলো, কই, অনিমা তো এই কথা বলেনি। নিজেকে সামলিয়ে বলল, তো অনিমা প্রেগনেন্ট, আমি কি করব? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে আমাদের। আর ওর থেকে মতামত নিয়েই হয়েছে, নিজ ইচ্ছে আমাকে ডিভোর্স দিয়েছে, কোনো জোরাজোরি করিনি আমি। তাহলে এখন এসব আমাকে জানাচ্ছেন কেন? অনিমার মা হাসলো, ছেলেটা এত বোকা কেন ভেবে আর একটু হেসে সামনের টেবিল থেকে চায়ের কাপটা এক চুমুক দিয়ে বলল, তুমি যে কথাগুলো বলছো সেটা আমিও জানি যে অনিমা নিজ ইচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়েছে, কোনো ফোর্স করিনি সাইন করতে। কিন্তু তুমি নিশ্চয় জানো অনিমা প্রেগনেন্ট অবস্থায় বিবাহিত দম্পতির মাঝে কোনো প্রকার ডিভোর্স হয় না। ইসলামী নিয়ম অনুযায়ী তোমরা এখনো আলাদা হওনি। অনিমা নিহাত ভালো শান্ত শিষ্ট মেয়ে বলে তোমাকে কিছুই বলেনি, কিন্তু ওর জায়গায় অন্য কেউ মেয়ে থাকলে তোমার করা অন্যায় মেনে নিত না কোনোদিনও। আপনি আমাকে এখন এসব কথা কেন বলছেন? আমি তো জানতাম না প্রেগনেন্ট, এতে আমার দোষ কোথায়? জানতে না, এখন তো জেনেছ। আমি চাইছি তুমি অনিমাকে মেনে নাও, আবার ফিরিয়ে নাও, অ্যাটলিস্ট বাচ্চাটার হওয়ার আগ পর্যন্ত। বাচ্চাটা হয়ে গেলে তোমরা আলাদা হয়ে যেও। মানে এসব কি বলছেন? আমি যাকে ভালোবাসি তার কি হবে? কদিন বাদে আমরা বিয়ে করব। তোমার ভালোবাসার মানুষের কি হবে সেটা আমি কি করে জানবো? আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আর তুমি যদি না মানো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাকে অনিমার মতন নরম মনের ভেবো না। দুনিয়া উল্টে গেলেও আমি যা বলি তাই করি। তোমার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না আমার। আমি অনিমার সাথে দেখা করতে চাই। কোথায়? যা কথা বলার আমি ওর সাথেই বলবো। ওকে খুঁজে বের করার দায়িত্ব তো তোমার, আমি কি করে জানবো? সোহান ভ্রুকুচকে বলল, মানে অনিমাকে এই বাসায় নেই? না কেন? ওর তো এই বাসাতেই থাকার কথা ছিল। ছিল, বাট ও চলে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? সবটা শুনে সোহান রেগে বলল, আপনারা একজন অচেনা ছেলের সাথে কিভাবে যেতে দিলেন অনিমাকে? আমাদের কি দোষ? ওই ছেলে হাত ধরে নিয়ে গেছে জোর করে। অনিমারাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ওই ছেলের চেম্বারের ঠিকানা, বাসার ঠিকানা দিন। নিশ্চয়ই অনিমাকে নিজের বাসাতেই রেখেছে। না, ও নিজের বাড়িতে অনিমাকে রাখলে ওর মা বলতো আমাকে। আমি শিওর নিহান ওকে ওর বাড়িতে তুলে নিয়ে অন্য কোথাও জায়গায় তুলেছে। তাও দিন, ওর বাবা আমার জানা উচিত যে ওনার ছেলে জোর করে অন্যের মেয়েকে নিজের কাছে আটকে রেখেছে। আমি জানাবো ওনাদের। তোমার যা মন চায় তাই করো। সোহানের হাতে ঠিকানা দিতেই সোহান বেরিয়ে পড়ল। অনিমার মা হেসে মনে মনে বললেন, এখন আমার মেয়ের বিয়ে কেউ আটকাতে পারবে না। নিহানের সাথে ওর বিয়ে হবে। অনিমা খুব ভেবেছিল একটা ডাক্তার বড়লোক ছেলেকে নিজের বশে এনে বিয়ে করে ফেলবে। তোর সব আশায় আমি এক বালতি পানি ঢেলে দিলাম। তোর বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত সোহান তোকে মেনে নিতে নিতে তিথির সাথে নিহানের বিয়েটা হয়েই যাবে।
আর বিয়েটা হয়ে গেলে সোহান যদি তোকে লাথি দিয়ে বেরও করে দেয় তাহলে আমার কিছুই যায় আসবে না। জাস্ট কয়েকটা মাস। আহারে, তোর আর সুখের মুখ দেখা হলো না। সেই দুঃখী কপাল নিয়ে জন্মেছিস, সে দুঃখী কপাল নিয়েই সারা জীবন থাকা লাগবে তোর। তোর দুঃখে আমার এত কান্না পাচ্ছে কেন? ভেবেই হাসতে লাগলেন। অতীত অনিমা স্কুল শেষে কোচিং করে বাসায় ফিরছিল। এই কোচিংটাও না কেন সে স্কুল ছুটির পরপরই ক্লাস করায় খেয়ে জানে। এত কি এনার্জি থাকে? টানা 5 ঘন্টা ক্লাস করে কোচিংয়ের জন্য আবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। তখন মিস ছোট ক্লাসের মেয়েগুলোকে পড়ান। ওদের ক্লাসের বেশিরভাগ মেয়ে যাদের বাসা কোচিংয়ের কাছাকাছি, তারা বাসায় গিয়ে ওই 1 ঘন্টায় খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে ক্লাস করতে আসে। কিন্তু অনিমার বাসা একটু দূরে হওয়ায় বাসায় গিয়ে আর রেস্ট নেওয়া হয় না। সরাসরি স্কুল শেষ করেই কোচিংয়ের জন্য বসে থাকে ওয়েটিং রুমে। সেই ক্লাস শেষ করে আসতে ধীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অনিমা। হাতে একটা ছাতা। বৃষ্টি পড়ছে, চারদিক বৃষ্টিতে আবছা হয়ে আছে। হাতের কাছে একটা টাকাও নেই যে রিক্সা করে যাবে। হাঁটতে হাঁটতে একটা ফোপানো আওয়াজ পেল। মনে হচ্ছে সামনের গলিটার ভিতর থেকেই কান্নার আওয়াজ আসছে। অনিমার ভ্রু কুঁচকে এলো। কয়েক পা এগিয়ে গেল। 2 কদম হেঁটেই থামিয়ে নিল নিজেকে। কি করতে যাচ্ছিল সে? এই বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে হয়ে সামান্য কান্নার আওয়াজ শুনে গলির ভিতর ঢুকে যাচ্ছিল। যদি ফাঁদ হয় এটা, ওকে বোকা বানানোর জন্য। এখনকার যুগে কাউকেই বিশ্বাস করতে নেই ভেবেই নিজেকে সামলিয়ে পেছনে ফিরে যাবার জন্য পা বাড়াতেই আবারও কান্নার আওয়াজ কানে এলো। আচ্ছা, ও যা ভাবছে তা যদি না হয়, যদি সত্যি কারোর সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সামান্য সন্দেহের জন্য, নিজের ভালোর জন্য একজনের যদি ক্ষতি হয়ে যায়, না, গিয়ে দেখা উচিত। খারাপ কিছু হলে বা কারোর ফাঁদ হলে তা থেকে বেরিয়ে আসার ক্ষমতা অনিমার আছে ভেবেই বুকে ফু দিয়ে মনের সাহস জুগিয়ে গলির দিকে এগিয়ে গেল। গলির কাছাকাছি আসতে উকি দিয়ে সামনে তাকাতেই দেখলো একটা ছেলেকে ঘিরে বাকি 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। মাঝে থাকা ছেলেটা ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর বাকি ছেলেগুলো তা দেখে মজা নিচ্ছে। অনিমা আড়াল থেকে বেরিয়ে ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি এখানে? অনিমার কণ্ঠ শুনে ছেলেগুলো অনিমার দিকে তাকিয়ে বলল, আপু, আমাদের ব্যাপার আমাদেরকে সলভ করতে দিন, প্লিজ আমাদের মাঝে আসবেন না। আমি তোমাদের মাঝে আসবো না, আসতেও চাইনি, কিন্তু একটু আগে দেখলাম পুলিশ গাড়ি করে এদিকেই আসছে। যদি ওরা দেখে তোমরা মিলে একটা ছেলেকে অত্যাচার করছো, তাহলে কিন্তু জেলে নিয়ে যাবে, তোমাদের মা বাবা ডাকাবে। সেটা কি খুব বেশি ভালো হবে? সত্যি বলছো? হ্যাঁ, বিশ্বাস না হলে ওয়েট করতে পারো। যখন আসবে তখন আমাকে কিছু বলতে পারবে না। তোমাদের বড় বোন হিসেবে জাস্ট আমার দায়িত্ব পালন করলাম। ছেলেগুলো অনিমার কথা শুনে দৌড়ে পালিয়ে গেল। অনিমা ওদের দৌড় দেখে হেসে সামনে তাকাতেই দেখলো ছেলেটা মাটিতে হাঁটু মুড়ে বসে আছে, ভয়ে কাঁপছে। অনিমা কয়েক পা এগিয়ে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কোনো ভয় নেই, ফাজিলগুলো চলে গেছে, উঠো। ছেলেটা মাথা উঁচু করে অনিমার দিকে তাকালো। চোখে মুখে এখনো ভয়ের ছাপ উপস্থিত। অনিমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। অনিমা হেসে হাঁটু মুড়ে নিচু হয়ে বলল, ওরা তোমার কিছু করতে পারবে না, আমি এসে গেছি পিচ্ছি, ওঠো। যেভাবে বৃষ্টিতে ভিজছো, ঠান্ডা লেগে যাবে তো। আর তোমার মুখে রক্ত লেগে আছে কেন? ওরা কি তোমায় মেরেছে? আচ্ছা, বলতে হবে না তোমায়, আমার হাত ধরে দাঁড়াও। পুলিশ কি সত্যি আসছে এদিকে?